আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটা আপনারা আমার সাথে থেকে স্কিপ না করে এনজয় করবেন। সকালবেলায় আমি আমার আব্বাকে খেলতে বসিয়ে দিয়েছি। খেলতে বসে চলে আসলাম সকালের নাস্তা রেডি করে নেওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য। তো এখানে আমি পুরনো টোস্টারটা সরিয়ে নতুন টোস্টারটা লাগিয়ে নিচ্ছিলাম। আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আমি নতুন একটা টোস্টারে অর্ডার দিয়েছিলাম। তো এটা সরাই করে আর সরানো হয়নি। তো আজকে ভাবলাম যে পুরোনোটা সরিয়ে নতুনটা ইউজ করে দেখি নতুনটা আসলে কীরকম কাজ করে। তো আমি এখানে রুটিটা টোস্ট করতে দিয়ে দিয়েছি। রুটিটা টোস্ট হতে থাক, আব্বু টোস্ট খাবে। আর অন্য দিক থেকে আমি ভাবলাম আজকে একটু পরোটা খাই। তো যেই কথা সেই কাজ, পরোটা ফ্রোজেন পরোটা নামিয়ে নিয়েছি। তো পরোটাটা খাওয়ার জন্য আমি এগ দিয়ে দিলাম উপরে। খুবই সিম্পলভাবে ডিমটাকে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে ভেজে চিজ দিয়ে খাবো। খুব বেশি আহামরি কিছুই না, একটু ডিফারেন্ট। আর যত গুড় ততই মিষ্টি। তো আমি ডিমটা একটু গুছিয়ে নিয়েছি। তো ডিমটা যখন হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিয়েছি। ডিমটা হওয়ার পরে চিজ অ্যাড করে দিয়েছি যাতে করে খেতে একটু মজা হয় আর একটু ডিফারেন্টও হয়। সাথে কেচাপ থাকলে তো কোনো কথাই নেই। তো চিজটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি পরোটাটা রোল করে নিব আস্তে আস্তে, এতে করে খাবারের সময় সুবিধা হয়। খাবারের সময় অন্য কিছু করার প্রয়োজন পড়লেও সেটা করে নেওয়া যায়, সাথে খাবারটাও হয়। আর আমার কাছে এইভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। তো সকালের নাস্তাটা আমি রেডি করে খাওয়া দাওয়া করে নিলাম। আমাদের বাসায় গেস্ট আসবে, তাই গেস্টের জন্য কিছু প্রিপারেশন করে নেওয়া। তো গেস্ট আসলে তো খাওয়া দাওয়া মাস্ট, এটাই তো প্রথম আসলে। তো আমি সকালে আম্মু আর আমি রান্নার কাজে চলে আসলাম। প্রথমেই গরু মাংসটা বসিয়ে দিচ্ছি, যেহেতু গরু মাংসটা একটু সময় বেশি লাগে। আম্মু এরই মাঝে গরু মাংসটা ম্যারিনেট করে রেখেছে, তো বসিয়ে দিলাম যাতে করে অন্যান্য খাবারগুলি হতে গরু মাংসটাও এক চুলায় হয়ে যায়। আর বাহিরে আজকে অনেক রোদ, খুবই সুন্দর একটা ওয়েদার আজকে। কয়েকদিন বৃষ্টির পরে আজকে আসলে সুন্দর রোদ উঠেছে। তো এই তো আমি পুরো গরু মাংসটা ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম বেরেস্তার সাথে। তো যখন এই তো ঝোল উঠে গিয়েছে, তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায়, কারণ কোনো খাবার যদি নিচ থেকে লেগে যায় তাহলে আর খেতে আসলে এত বেশি টেস্ট হয় না। তো আমি মাঝে নেড়ে দিচ্ছি। আর পাশের চুলায় বসিয়ে দিয়েছি রোস্টের জন্য তেল। এখানে রোস্টটা আমি একটু ভেজে নিব লাল করে, তাতে করে রোস্টটা খেতে যেরকম মজা হয় দেখতে অনেক সুন্দর হয়। তো এই তো আম্মু আজকে সব রোস্টই আসলে লেগ পিস দিয়ে করবে। দেখা যায় লেগ পিসটা দিয়ে করলে রোস্টটা খেতেও মজা হয়, দেখতে অনেক সুন্দর হয়। তো একটু ডুবো তেলেই ভাজা লাগে রোস্ট, তাতে করে মাংসের পিসগুলি অনেক সুন্দর করে ভাজা হয়। তো আমি এখানে ব্যাচ করে ভেজে নিব, কারণ একসাথে অনেকগুলো দিলে দেখা যায় পানি ছেড়ে দিবে, যেটা একেবারেই আমাদের চাওয়া কাম্য না। তো যেহেতু আজকে অনেক রোদ, সেহেতু রোদের মধ্যে গরমের মধ্যে আম ভর্তা কার না ভালো লাগে। তো এই তো চলে আসলাম, আম্মু এখানে আম কেটে রেখেছে। তো আমি এখানে অল্প করে লবণ, বিট লবণ, মরিচের গুঁড়া, এই মরিচের গুঁড়াটা আসলে নানুমণি দেশ থেকে পাঠিয়েছে। তো সব কিছু দিয়ে একটু করে মিশিয়ে নিচ্ছি। আর আমটা আসলে গরমও লাগছিল, খুবই মজা লেগেছে খেতে। আর খুব বেশি টক না আমটা, একটু টক মিষ্টি আম। তো এই তো খেয়ে নিচ্ছি। এরই মাঝে আমার এক ব্যাচ চিকেন ভাজাও হয়ে গিয়েছে। তো আমি একটা ব্যাচ উঠানোর পরে আরেক ব্যাচ দিয়ে দিয়েছি, আরও কিছু রয়ে গিয়েছে ভাজার জন্য। আর এই তো গরু মাংসটাও সাথে হয়ে যাচ্ছে। তো
আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে করে হাঁড়ির তলাতে লেগে না যায়। তো এই তো আস্তে আস্তে মাংসের রঙটাও সুন্দর কালার আসতে শুরু করেছে। তো গরু মাংসটা আস্তে আস্তে রান্না করলে মাংসটা খেতে যেরকম মজা হয় আর কালারটাও অনেক সুন্দর আসে। এই তো গরু মাংসটা এক চুলায় হচ্ছে আর অন্য চুলায় আমি রোস্টগুলি ভেজে নিয়েছি। রোস্ট ভাজার পরে এখানে খাসির রেজালার জন্য আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য। এখানে পেঁয়াজ গরম মশলা দিয়ে আমি ভেজে নিচ্ছি। হ্যালো, আসলে আমাদের মায়েদের দেখা যায় কাজের মাঝখানেও যে বাচ্চাদেরকে একটু সময় দেওয়া লাগে, দেখা লাগে। আর সাফাত তো আমাকে বেশিক্ষণ না দেখলে একেবারেই অস্থির হয়ে যায়। তো আমার মাঝে যেখানেই থাকি যেভাবেই থাকি একটু পরপরই যে আমার আব্বাকে বলে আসতে হয় যে আমি আছি। তো এই তো আম্মু এখানে ঘি দিয়ে দিয়েছে। আসলে রেজালার মধ্যে ঘি দিলে রেজালাটার গন্ধটা অনেক সুন্দর হয় আর খাসির মাংসর গন্ধটা আর লাগে না। আর দিয়ে দিল খাসির রেজালা তৈরি করার জন্য সমস্ত মশলা। আম্মু সবগুলো একসাথে একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছে। তো সেই পেস্টটা এখানে ঢেলে দিয়েছে। তো এখানে আমি মশলাটা একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কষতে থাকুক। মশলাটা ভালো করে কষলে আসলে মাংসটা খেতে অনেক বেশি ভালো হয়। আর অন্যদিকে এখনও আমার গরু মাংসটা হচ্ছে, তো আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেই যাতে করে সব দিকের মাংসগুলি সমানভাবে সিদ্ধ হতে পারে। না হলে দেখা যাবে এক জায়গাটা শক্ত থাকবে, এক জায়গাটা নরম হয়ে যাবে। সমস্ত রান্নাগুলি আসলে বাহিরে রান্না করা হচ্ছে যাতে করে ঘরটা একটু পরিষ্কার থাকে। আর বাহিরে তো বললামই অনেক গরম, তাই আমি একটু জুস নিয়ে নিচ্ছি। গরমের মাঝে ঠান্ডা ঠান্ডা জুস খেতে কার না ভালো লাগে, তাতে করে শরীরটাও একটু ভালো লাগে আর কাজটাও এনজয় করা হয়। তো এই তো এখান থেকে আমাদের রেজালার মশলাটাও একেবারে সুন্দর করে কষে উপরে তেল চলে এসেছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি পুরো মশলাটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে দিয়ে দিলাম খাসির মাংসগুলো। আর খাসির মাংসগুলো টুকরাগুলো তো দেখেই বুঝতে পারছেন একটু বড় বড়। রেজালার মাংসগুলো যদি একটু বড় বড় করে না কাটা হয় ওই রেজালাটা খেতে ভালো লাগে না। তো এখানে আম্মু একটু বড় করেই খাসির মাংসগুলো কাটিয়েছে খুব সুন্দর করে, যাতে করে দেখতেও সুন্দর হয় আর খেতেও অনেক ভালো লাগে। তো আমি এখানে পুরো মাংসটার সাথে মশলাটা মাখিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে দিলাম, আস্তে আস্তে মাংসটা হতে থাক। আর হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, একেবারে চারদিক কালো অন্ধকার হয়ে আসছে। তো বৃষ্টি পড়ার আগেই আমি বাহিরে যে ছাতাটা সেটা খুলে দিচ্ছি যাতে করে বৃষ্টি পড়লেও যাতে রান্নাটার কোনো সমস্যা না হয়। কারণ এই পর্যায়ে যদি টেম্পারেচারটা কোনো চেঞ্জ হয় তাহলে মাংসগুলো খেতে আর ভালো লাগবে না। এই তো আমি ছাতাটা ছড়িয়ে দিয়েছি। তো আমার আব্বু আমার আব্বাকে নিয়ে ব্যস্ত, যে যাই করুক না কেন আমার আব্বা আমার আব্বুর সাথে একেবারে আঠার মতো লেগে থাকে।
আর খাসির মাংস আসলে কয়েক ধাপে ধাপে করা লাগে, একটু পরপরই এক একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হয় আর নেড়ে দেওয়া হয়। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে আলু বোখরা আর টক দই, তাতে করে খাসির রেজালার গ্রেভিটা অনেক রিচ হয়, খেতে অনেক মজা লাগে। তো shoulder, knees and toes, head, shoulder, knees and toes, and eyes and ears and mouth and nose. তারই মাঝে গরু মাংসটা আসলে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই চুলায় বসিয়ে দিলাম রোস্ট, যেহেতু দাওয়াত মানি পোলাও, রোস্ট, রেজালা এই জিনিসগুলোই আমাদের বাঙালিদের। এই তো রোস্টগুলো তো আগেই ভেজে রেখেছি। তো রোস্ট করার জন্য একটু ছড়ানো পাতিল লাগে, তাতে করে রোস্টটা অনেক সুন্দর হয়। আর এপাশ থেকে খাসির মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে, আর তেলও বের হচ্ছে অনেক। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়, উপরেরটা নিচে, নিচেরটা উপরে করে দিচ্ছি। এই পাশ থেকে পেঁয়াজটা ভাজার পরে রোস্টের মশলা দিয়ে দেওয়া হয়েছে। আম্মু সমস্ত মশলা তৈরি করে নিয়ে আসছে, তো এটা দিয়ে দিলাম। দিয়ে এখন রোস্টের মশলাটা আসলে ভাজা ভাজা হওয়ার জন্য ওয়েট করছি, যাতে করে একেবারে সুন্দর করে কষে আসে। মশলাটা যত সুন্দর ভাজা হবে ততই খেতে মজা হয় রোস্ট। তো এখানে আম্মু দিয়ে দিয়েছে আম্মুর হাতে তৈরি করা রোস্টের মশলা। আপনারা যদি কেউ এটার রেসিপি দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মশলাটা কষতে থাকুক, এরই মাঝে আমি খাসির মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই তো আমার রোস্টের মশলাটা এত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে একেবারে তেলটা উপরে চলে আসছে, ভেসে আসছে। তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেন পিসগুলি দেওয়ার আগে ফাইনাল একবার মিশিয়ে নিচ্ছি। তারপর এই তো দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো। এই রান্নাটা করতে আসলে কোনো ধরনের পানি ইউজ করা যায় না, সমস্ত রান্নাটাই করা লাগে মশলাটার উপরে ভেজে ভেজে আস্তে আস্তে সময় নিয়ে ধৈর্যের সাথে। আর পানির বদলে এখানে দুধ ইউজ করা হয়। আর এখানে খাসির মাংসটাতে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা বাদাম গুঁড়ো, আপনারা বাদাম পেস্ট করেও দিতে পারেন। আমি আসলে পার্সোনালি বাদাম গুঁড়োটা খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ পেস্ট করলে দেখা যায় একটু দানাদার ভাব থেকে যায়, কিন্তু গুঁড়ো করলে একেবারে পাউডার পাউডার হয়ে যায়। আর এই তো রোস্টটা এত সুন্দর হচ্ছে, আর সবচেয়ে বড় কথা আপনারা তো দেখতে পাচ্ছেন স্মেলটা অনেক মিস করছেন। তো আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। তো এখানে এখনও আমি কোনো পানি ইউজ করি নাই, এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আম্মু বাদামের গুঁড়ো। আমি তো আগেই বললাম বাদামের গুঁড়োটা একেবারে নাইসভাবে মিশে, আর এতে করে গ্রেভিটাও অনেক বেশি ক্রিমি হয়। গ্রেভিটা যত ঘন হবে, মাখো মাখো হবে, ততই খেতে ভালো লাগে রোস্টটা। আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আর রোস্টটা সবসময় নাড়ার মধ্যে রাখা লাগে, কারণ যেহেতু বাদাম দেওয়া হয়েছে। আর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছে একটু ওয়ার্ম মিল্ক, দুধটা এখানে আম্মু গরম করে দিয়েছে যাতে করে খেতেও ভালো হয় আর মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়। তো এখানে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে লেগ পিসগুলোর দোনোটা পাশই সুন্দরভাবে মশলার সাথে মেশানো হয়।
এখানে অ্যাড করা হলো বেরেস্তা, একেবারে দেশি পেঁয়াজ দিয়ে করা বেরেস্তা। রেজালাটাতেও কিছুটা বেরেস্তা অ্যাড করে দিচ্ছে আম্মু। তারপর রোস্টার মধ্যে কিছুটা চিনি দিয়ে দেওয়া হচ্ছে। আসলে চিনিটা মিষ্টি করবে না, স্বাদটা বাড়াবে, সবগুলো টেস্ট আসলে ব্যালেন্স করবে। আর তারপর কেওড়া জল, রোজ ওয়াটার, এই জিনিসগুলো তো দেওয়াই লাগে, কারণ এই ধরনের শাহি খাবারগুলোতে এই জিনিসগুলো না হলে তো হয়ই না। তো এই তো রোজ ওয়াটারও দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে। সব কিছুই আসলে পরিমাণ মতো না দিলে দেখা যায়, যেহেতু এগুলি অনেক স্ট্রং স্মেল, খাওয়ার সময় খারাপ লাগে। তো এখানে খাসির মাংসটাতেও দিয়ে দিচ্ছে কিছুটা, যাতে করে স্মেলটা অনেক শাহি আসে। আর এখানে দিয়ে দিয়েছে আম্মু মাওয়া, কারণ রোস্টের মধ্যে মাওয়া না দিলে তো সেটা হয়ই না। তো যাই হোক, রান্না বান্না যেহেতু মাংস, এগুলির সময় লাগে। মাংস রান্না করার পর এখানে চলে আসলাম আমরা দুপুরে খাবারটা খেয়ে নেওয়ার জন্য। গরু মাংস আর সালাদ। এই গরু মাংসটা আগেই রান্না করা ছিল বাসায়, আজকে তো কালা ভুনা রান্না করেছে, সেটা টেস্ট করা হয়নি। গেস্টদের সাথে ইনশাল্লাহ একসাথে খাওয়া হবে যখন গেস্ট আসবে। তো সালাদটা আসলে খুবই মজা হয়েছে, সব কিছু দিয়ে মিশানো সালাদ। এটা আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস। শসা, টমেটো নিজেদের গাছের, একেবারে ফ্রেশ অর্গ্যানিক গার্ডেন থেকে পেরে আনা। আর ছিল ডাল, বাঙালির তো ডাল ভাত না হলে হয়ই না। স্পেশালি আমাদের বাসায় আসলে খাবারের শেষে যদি ডাল না হয়, খাবার যেন অসম্পূর্ণই থেকে যায়। আমারও ক্ষেত্রেও সেম। তো যাই হোক, আমি আজকে খাবারটা এনজয় করি। আজ এই পর্যন্তই। কথা হবে আমার জীবনের ডায়েরির অন্য কোনো পাতায়। আল্লাহ আপনাদের সবাইকে ততদিন ভালো রাখুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সাফাতের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে সাফাতকে ন্যাক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।